এসএসসি জিডি এক্সাম 2026-27কে লক্ষ্য রেখে আমরা ইম্পর্টেন্ট জিকে কোশ্চেনের প্র্যাকটিস সেট শুরু করেছি, যার আজকে সেট নাম্বার 13। তো অলরেডি সেট কিন্তু 12টা কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে। যারা প্রিভিয়াস সেটগুলো দেখোনি তোমাদের প্রত্যেককে বলবো অবশ্যই সেটগুলো কিন্তু তোমরা কমপ্লিট করবে। তোমাদের জন্য একটা প্লেলিস্ট আমি করে দিয়েছি, সেখানে প্রত্যেকটা সেট কিন্তু তোমরা একদম পরপর করে পেয়ে যাবে। অবশ্যই সেখান থেকে কিন্তু সেগুলো দেখে নেবে। ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে তোমাদের আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা সেটে। তো শুরু করছি আজকের সেট নাম্বার 13। তো আজকে এসএসসি জিডি গোল্ডেন জিকে সিরিজ আমরা এখানে আলোচনা করব, যেখানে 7টা ইম্পর্টেন্ট কোশ্চেন্স থাকবে, তার সঙ্গে অবশ্যই ডিটেলস থাকবে। তো শুরু করি আজকের ফার্স্ট কোশ্চেন, যেখানে প্রথম কোশ্চেন রয়েছে দিল্লি সুলতানের কোন সুলতান প্রথমবার মঙ্গলদের নিয়ন্ত্রণের জন্য কারাচিল ও খোরাসন অভিযানের পরিকল্পনা করেছিলেন? তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? আলাউদ্দিন খলজি রয়েছে, মোহাম্মদ বিন তুগলক রয়েছে, তারপর হচ্ছে বহলুল লোদি রয়েছে, ফিরোজ শাহ তুগলক রয়েছে। সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে কিন্তু মোহাম্মদ বিন তুগলক। এখানে আমরা আরও একটু বিষয় দেখে নেব। ইতিহাসবিদ জিয়াউদ্দিন বারেনি তার 5টি পরিকল্পনার কথা কিন্তু উল্লেখ করেন। এছাড়া এখান থেকে মনে রাখবে যেমন হচ্ছে মঙ্গলদের নিয়ন্ত্রণের জন্য তিনি কারাচিল ও খোরাসান অভিযান কিন্তু চালান। তার সমস্ত ব্যর্থ পরিকল্পনা ব্যর্থ হয়, তাকে ব্যর্থতার রাজা বলা হয়। কাকে? এই মোহাম্মদ বিন তুগলককে। তাকে ইতিহাসে কিন্তু রক্তপিপাসু বা পাগলা রাজা, মানে পাগল রাজাও কিন্তু বলা হয় এই মোহাম্মদ বিন তুগলককে। এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট, 1719 সালে লাহোর বিজয়ের মাধ্যমে কে শিখ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন? দিলীপ সিং হবে এটা। তারপর হচ্ছে রঞ্জিত সিং, খড়ক সিং, মহারাজা গুলাব সিং। তো এখানেই সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে মহারাজা রঞ্জিত সিং। মহারাজা রঞ্জিত সিং লাহোর বিজয়ের পর শিখ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। তার মৃত্যুর পর তার উত্তরাধিকারী হিসেবে সিংহাসনে বসেন দিলীপ সিং। এছাড়া এখান থেকে মনে রাখবে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ, যেটা কিন্তু 1845 থেকে 1846 কিন্তু সংগঠিত হয়। নেক্সট, নিচের কোনটি লালা রাজপথ রায়ের লেখা বই নয়? যেখানে অপশন রয়েছে আর্য সমাজ, আনহ্যাপি ইন্ডিয়া, দ্য স্টোরি অফ মাই ডিপোর্টেশন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এটি কিন্তু তার বই ছিল না। প্রথম 3টি বই কিন্তু লালা রাজপথ রায়ের, মানে আর্য সমাজ, আনহ্যাপি ইন্ডিয়া, দ্য স্টোরি অফ মাই লাইফ, একটু জেনে রাখবে। আর এই যে বইটা ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বই, যেটা মৌলানা আবুল কালাম আজাদের কিন্তু লেখা। জেনে রাখবে এটাও, এই পয়েন্টটাও। আর্য সমাজ একটি প্রতিষ্ঠানের নাম হলেও লালা রাজপথের কিন্তু একটা বইও রয়েছে কিন্তু এই আর্য সমাজ নামে, ঠিক আছে? এটাও মনে রাখবে, অনেকে কিন্তু গুলিয়ে ফেলবে না এটা, ঠিক আছে? 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠিত আর্য সমাজ এর অন্যতম প্রধান উদ্দেশ্য কী ছিল? সতীদাহ প্রথার প্রবর্তন, ইংরেজি শিক্ষার বিস্তার, না বাল্যবিবাহ এবং সামাজিক যে কুসংস্কার সেগুলোর বিরোধিতা করা, না মূর্তি পূজার প্রচলন? কোনটি ছিল আর্য সমাজের মূল যদি বলা হয় উদ্দেশ্য? সঠিক উত্তর হয়ে যাবে এখানে বাল্যবিবাহ এবং সামাজিক কুসংস্কারের বিরোধিতাই কিন্তু এই বলা যায় আর্য সমাজের কিন্তু মূল লক্ষ্য ছিল। আর্য সমাজ প্রতিষ্ঠিত হচ্ছে 1875 সালে এবং এর মূল লক্ষ্যই ছিল হচ্ছে সমাজের কুসংস্কার দূর করা এবং বাল্য বিবাহের কিন্তু বিরোধিতা করা। স্বামী দয়ানন্দ সরস্বতী বেদের দিকে ফিরে চলো, এই যে স্লোগান, সেটা কিন্তু দেন, এটা মনে রাখবে। এবং সত্যার্থ প্রকাশ নামক বিখ্যাত গ্রন্থটিও কিন্তু রচনা করেন এই স্বামী দয়ানন্দ সরস্বতী। মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস এগুলো, অবশ্যই মনে রাখবে এগুলো। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিকের নিজের পছন্দের ধর্ম পালনের স্বাধীনতার কথা বলা হয়েছে? ঠিক আছে, অনুচ্ছেদ 19, অনুচ্ছেদ 21, অনুচ্ছেদ 25 অ্যান্ড অনুচ্ছেদ 28। তো কোনটি হবে এখানে সঠিক উত্তর?
তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি, যেখানে কি রয়েছে অপশন নাম্বার সিতে? অপশন নাম্বার সিতে রয়েছে কিন্তু আর্টিকেল 25। তো আর্টিকেল 25এই কিন্তু বলা রয়েছে যে কোনো একজন ব্যক্তি চাইলে কিন্তু তার নিজের মতো করে কিন্তু যে ধর্ম সেটা কিন্তু পালন করতে পারে, সেই স্বাধীনতাটা কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, অনুচ্ছেদ 25 অনুসারে যে কোনো ব্যক্তি নিজের ইচ্ছা অনুসারে ধর্ম পালন করতে পারেন। কোনো ধর্মের উপরে চাপ বা কোনো কিছু কিন্তু এটা কিন্তু একটা আইনত অপরাধ। কাউকে যে ধর্ম আমি জোর করে মানে তাকে এই ধর্মে দীক্ষিত করাবো বা এই ধর্ম পালন করতে বাধ্য করব, সেগুলো কিন্তু আইনত কিন্তু অপরাধ। ঠিক আছে, এছাড়া এখান থেকে মনে রাখবে 42তম সংবিধান সংশোধনী দ্বারা যেটা 1976 সালে হয়েছিল, এই 42তম সংশোধনী, সেটাও জানতে চাওয়া হয় তোমাদের, যেখানে কিন্তু প্রস্তাবনায় কিন্তু ধর্ম নিরপেক্ষ, সমাজতান্ত্রিক এবং অখণ্ডতা এই 3টি শব্দ কিন্তু যুক্ত হয়। মূল যদি সংবিধানে দেখো তো সেখানে যে প্রস্তাবনা ছিল সেখানে কিন্তু এই শব্দগুলো কিন্তু ছিল না, সংবিধানে ধর্ম নিরপেক্ষ সেই বিষয়গুলো ছিল না। এটা কিন্তু 42তম যখন সংশোধন হচ্ছে 1976 সালে, সেই সময় কিন্তু এই বিষয়গুলো কিন্তু যুক্ত হচ্ছে, মানে ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, তারপর হচ্ছে অখণ্ডতা, এই 3টা শব্দ। নেক্সট, 1960 সালের 1 মে ভাষার ভিত্তিতে বোম্বে প্রেসিডেন্সিকে বিভক্ত করে কোন দুটি নতুন রাজ্য গঠন করা হয়? তো 1960 সালে বোম্বেকে ভাঙা হয়। আগে কিন্তু বোম্বে নাম ছিল মুম্বাইয়ের। ঠিক আছে, এখন যেটা মুম্বাই আমরা জানছি, তখন কিন্তু সেই মুম্বাই কিন্তু আরও বৃহৎ ছিল। তো কোন কোন রাজ্যকে মিলেছিল সেই সময় বোম্বে প্রেসিডেন্সি? কোনটি হবে এখানে? গুজরাট রাজস্থান, মহারাষ্ট্র গুজরাট, মহারাষ্ট্র কর্ণাটক, গোয়া মহারাষ্ট্র। ঠিক আছে, এগুলো কিন্তু অপশন এলিমেন্ট করেও কিন্তু করতে পারবে যদি পড়া তোমাদের থাকে। তো অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। মহারাষ্ট্র এবং গুজরাট মিলে কিন্তু বোম্বে প্রেসিডেন্সি ছিল। ঠিক আছে, অনেকটা বড় কিন্তু। এখন দেখতে পাচ্ছ গুজরাট একটা আলাদা স্টেট অ্যান্ড মহারাষ্ট্র এখন কিন্তু আলাদা স্টেট, দুটো মিলেই ছিল কিন্তু তখন কিন্তু বোম্বে প্রেসিডেন্সি। ঠিক আছে, তো এই যে বোম্বে প্রেসিডেন্সি তখন ভাগ হয়ে কি হলো, মহারাষ্ট্র অ্যান্ড গুজরাটে ভাগ হলো। ঠিক আছে, মারাঠিদের জন্য হচ্ছে মহারাষ্ট্র এবং গুজরাটি ভাষাদি যারা ভাষাভাষী, তো তাদের জন্য গুজরাট রাজ্য কিন্তু প্রতিষ্ঠিত করা হলো। গুজরাট ভারতের 15তম রাজ্য হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করে। 1961 সালে অপারেশন বিজয় এর মাধ্যমে গোয়া পর্তুগিজদের হাত থেকে কিন্তু মুক্ত হয়, কারণ গোয়া কিন্তু আগে পর্তুগিজদের ছিল। তো 1961 সালে কিন্তু এটা মুক্ত হয়। ঠিক আছে, এবং ভারতের সঙ্গে যুক্ত হয়। কোন সামরিক অভিযানের মাধ্যমে গোয়াকে মুক্ত করা হয়েছিল? কোনটির মাধ্যমে? এখনই আমরা এখানে দেখলাম অপারেশন বিজয়। তো এখানে কোনটি হয়ে যাবে সঠিক উত্তর? এখানে কিন্তু অপারেশন বিজয় কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, 1961 সালে অপারেশন বিজয়ের মাধ্যমে এই স্বাধীন করা হয় গোয়াকে। এবং আরও এখানে মনে রাখবে পূর্ণাঙ্গ রাজ্যের যদি মর্যাদা বলা হয়, যে ভারতের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা কবে দেওয়া হয়, সেটা হচ্ছে 1987 সালে। খুবই ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনগুলো। ঠিক আছে, 1961 সালে তারা স্বাধীন হলো অপারেশন বিজয়ের মাধ্যমে, কিন্তু 1987 সালে গিয়ে দেখব যে তারা পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পাচ্ছে। ঠিক আছে, ভারতের। এছাড়াও এখান থেকে তোমরা জেনে রাখতে পারো গোয়া প্রতি বছর 19শে ডিসেম্বর কিন্তু তাদের মুক্তি দিবস পালন করে। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট কোশ্চেন্স, টোটাল 7টা কোশ্চেন, এবং তার সঙ্গে আমরা কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টস জেনে নিলাম, যেগুলো যদি যুক্ত করো তো প্রায় 30-40টা কোশ্চেন কিন্তু হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, সো থ্যাংক ইউ সকলকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কী করবে, লাইক করবে এবং শেয়ার করবে, এবং তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।